আচ্ছা দেখো, যে আমরা হচ্ছে অ্যাটমিক মডেল নিয়ে যেটুকু পর্যন্ত ডিসকাস করলাম ওটুকু পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তো এই তো অ্যাটমিক আমরা মডেল থেকে ম্যাথই যে যে দেখতেছিলাম। টাইপের, হ্যাঁ হ্যাঁ, অ্যাটমিক মডেল থেকে যে টাইপের ম্যাথ গুলো দেখাইছি, তুমি যদি ওই টাইপের ম্যাথ গুলো যদি কয়েকটা প্র্যাকটিস করে যাও বই থেকে, তাহলে দেখবে তোমার এইচএসসি বা কলেজের পরীক্ষায় কিন্তু একদম সেম টাইপেরই আসবে, বা বলা যায় কমন আসবে। কারণ এই ম্যাথ গুলা কিন্তু খুব বেশি পেঁচায় না অ্যাটমিক মডেল থেকে ম্যাথ গুলা, হুম রিপিট হয় এগুলা। তো এগুলা দেখে গেলে তোমার হুম অ্যাটমিক মডেলের প্রিপারেশনটা হয়ে যাবে। তো আমাদের হুম পার্ট ওয়ান কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে আমরা পার্ট টু তে আসি। পার্ট টু তে আমরা দেখছিলাম হচ্ছে দুইটা সাব পার্ট আছে, একটা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে ম্যাচ ডিফেক্ট এন্ড বাইন্ডিং এনার্জি। তো রেডিও অ্যাক্টিভিটির মধ্যে প্রথমে যদি আসি, তো দেখো রেডিও অ্যাক্টিভিটি জিনিসটার আগে হচ্ছে আমাদের একটু নিউক্লিয়াস নিয়ে একটু আইডিয়া রাখা লাগবে। যে আমরা কিন্তু দেখছিলাম একটা অ্যাটমের মাঝখানে থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস, আর তার চারপাশে রাউন্ড করে হচ্ছে ইলেকট্রন। এন্ড একটা অ্যাটমের হুম টোটাল ম্যাস যদি বলি, ধরো কথা কথা বললাম, একটা অ্যাটমের টোটাল ম্যাস হচ্ছে ধরো 10 কেজি। তো হুম এখন ওই যে অ্যাটমের টোটাল মাস যদি হয় 10 কেজি, তাহলে ওই 10 কেজির পুরোটা কন্ট্রিবিউশনে কিন্তু তুমি বলতে পারো এটা নিউক্লিয়াস, কারণ ইলেকট্রনের যে ম্যাস ওটা কিন্তু খুবই নেগলিজিবল। সো আমরা একটা হুম যখন অ্যাটমের ম্যাস যখন বলবো তখন কিন্তু পুরোটাই বলবো হচ্ছে আমরা তোমার নিউক্লিয়াসের ম্যাস, ঠিক আছে? কারণ ইলেকট্রনের ম্যাস হচ্ছে হুম খুবই নেগলিজিবল। আচ্ছা, এখন এখানে বলা আছে স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে। সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস কিন্তু একটু রাউন্ড শেপেরই হবে। তো নিউক্লিয়াসের হুম ভিতরে থাকবে হচ্ছে এখানে প্রোটন থাকবে আর হচ্ছে এখানে নিউট্রন থাকবে। আচ্ছা, সো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের কিন্তু একটা সার্টেন পরিমাণ কিন্তু তার একটা রেডিয়াস থাকবে। একটা নিউক্লিয়াসের রেডিয়াস ধরো এটাকে আমরা বললাম হচ্ছে ক্যাপিটাল আর। এই নিউক্লিয়াসের একটা ভলিউম থাকবে, একটা ভলিউম থাকবে, সাথে হচ্ছে এই নিউক্লিয়াসের কিন্তু একটা ডেনসিটি থাকবে, ডেনসিটি হুম থাকবে। তো এটা কি, এটা হচ্ছে আমার একটা নিউক্লিয়াস, এনইউ দিয়া ধরো বুঝাইলাম হচ্ছে একটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের জন্য তোমার রেডিয়াসের একটা ফর্মুলা আছে, ভলিউমের একটা ফর্মুলা আছে, ডেনসিটির একটা ফর্মুলা আছে। তো চলো ফর্মুলা গুলো একটু দেখি। যে আর ইকুয়াল, অর্থাৎ একটা নিউক্লিয়াসের রেডিয়াসের ফর্মুলা হচ্ছে তোমার আর নট a⁻1/3। আচ্ছা, এখানে এ কি জিনিস? এ হচ্ছে তোমার এখানে ম্যাস নাম্বার, ম্যাস নাম্বার। যেমন ধরো তোমার মানে অক্সিজেন অ্যাটম যদি অ্যাটমিক হয়, মাস। হ্যাঁ হ্যাঁ, অ্যাটমিক ম্যাস বা হচ্ছে ম্যাস নাম্বার। ধরো একটা অক্সিজেন যদি হয়, তাহলে তার অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার কিন্তু তোমার হচ্ছে এখানে 8। আর তার ম্যাস নাম্বার হুম বা হচ্ছে অ্যাটমিক মাস তাহলে কত আসবে? 16। 16 আসবে কিন্তু। তার মানে এখানে এ বলতে আসলে কোনটারে বুঝাইতেছে? এই যে 16 কে বুঝাইতেছে এখানে। হুম আচ্ছা, আর এই যে স্মল আর নোট, এটা কি? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুটা একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে তোমার 1.2 × 10⁻15 মিটার। এই কনস্ট্যান্টের ভ্যালুটা একটু মনে রাখবা। তো এটাই হচ্ছে কি আমার, যে একটা হুম নিউক্লিয়াসের রেডিয়াসের ফর্মুলা, আর ক্যাপিটাল আর ইকুয়াল আর স্মল আর নট ইন্টু a⁻1/3। এই কি জিনিস? ম্যাস নাম্বার বা অ্যাটমিক ম্যাস। অক্সিজেন হলে 16 হবে, হিলিয়াম হলে কত, কত হবে? হিলিয়াম যদি হয় তাহলে কিন্তু 4 হবে, 2 আর 4। তো হিলিয়ামের জন্য এর ভ্যালু কিন্তু 4। আচ্ছা, এবার চলো দেখি হচ্ছে এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের যে একটা ভলিউম থাকবে, এই ভলিউমের ফর্মুলাটা কত আসবে? ভলিউমটা দেখি। যে ভলিউম আসবে হচ্ছে তোমার 4/3, 4/3 পাই স্মল আর নট কিউব এ। এটা হচ্ছে তার ভলিউমের ফর্মুলাটা। সেই ফর্মুলাটা তাহলে মনে রাখতে হবে। হুম এখান থেকে এইচএসসি তে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই। যদি দিয়ে দেয় আর কি, ধরো এমসিকিউ তে যদি দিয়ে দেয়, তাহলে হচ্ছে একটু মনে রাখতে হবে কি, যে একটা নিউক্লিয়াসের ভলিউমের ফর্মুলা হচ্ছে হ্যাঁ, তোমার এখানে এ এ এ তারপর কি লিখলেন উপরে? এ কিউব। a⁻1/3, মানে এর উপরে পাওয়ারটা হচ্ছে 1/3। ও আচ্ছা আচ্ছা, ওকে। পাওয়ার এটা, হ্যাঁ হ্যাঁ। এটা। আচ্ছা, তো ভলিউমের ফর্মুলাটা দেখলাম, এখন চলো আমরা দেখেছি ডেনসিটির ফর্মুলাটা, ডেনসিটির ফর্মুলা। আচ্ছা, ডেনসিটির ফর্মুলাটা হচ্ছে তোমার 3m, 3 × স্মল m ডিভাইডেড 4 পাই স্মল আর নট কিউব। দেখো স্মল আর নটটা কিন্তু সব জায়গাতেই আছে, তিনটা ফর্মুলাতে আছে। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা ভ্যালুটা একটু মনে রাখবো, 1.2 × 10⁻16। আচ্ছা, এবার এখানে যে স্মল এমটা, এই স্মল এমটার আসলে কি বুঝাইতেছে? এই স্মল এমটা বুঝাইতেছে হচ্ছে তোমার ম্যাস অফ নিউট্রন, ম্যাস অফ নিউট্রন। আচ্ছা, নিউট্রন কিভাবে লিখি? নিউট্রন, আচ্ছা এভাবে লিখি, নিউট্রন। তো একটা নিউট্রনের যে ভর আর একটা প্রোটনের যে ভর, যেমন ধরো আমি যদি বলি যে একটা নিউট্রনের যে ভর সেটা আসলে কত, স্মল এম এন, এটা যদি বলি নিউট্রনের ভর কত হয় তোমার 1.675 × 10⁻27 কেজি। এটা হচ্ছে একটা নিউট্রনের ভর। আর একটা প্রোটনের হুম ভর যদি বলি, সেটা হয় তোমার 1.673, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3 × 10⁻27 হুম কেজি। তাহলে দেখো আমি কিন্তু বলতে পারি যে একটা নিউট্রনের যে ম্যাস আর একটা প্রোটনের যে ম্যাস, এটা কিন্তু প্রায় ইকুয়াল, মানে এক্স্যাক্টলি ইকুয়াল না, হ্যাঁ। প্রায় ইকুয়াল, অনেক কাছাকাছি কিন্তু। তার মানে বলতে পারি স্মল হুম এম এন ইকুয়াল স্মল এম পি ইকুয়াল হচ্ছে স্মল এম। এই যে স্মল এম, এটা দিয়ে হুম আসলে কি বোঝায়? এটা ম্যাস অফ নিউট্রন, অর তাহলে কি বলতে পারো? প্রোটন বলতে পারো। যে এই যে এটা, হুম এই সম্পর্কটা, এই রিলেশন, যে এম এন ইকুয়াল এম পি হুম ইকুয়াল হচ্ছে স্মল এম। একটু পর্যন্ত কথাবার্তা হুম ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
এবার চলো আমরা একটু আসি রেডিও অ্যাক্টিভিটি টপিকটার মধ্যে। তো আমাদের নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা হলো, এবার চলো রেডিও অ্যাক্টিভিটিটা একটু করি, যে রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা আসলে কি, টি ভিটি। আচ্ছা, সো রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা হচ্ছে, যেমন ধরো যে আমরা ধরো এটা এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, চিন্তা করো এখানে ধরো অসংখ্য বা ধরো অনেকগুলো তোমার প্রোটন নিউট্রন অনেকগুলো আছে, প্রোটন নিউট্রন অনেকগুলো আছে এখানে, প্রোটন আছে। আচ্ছা, তো এখন দেখা গেছে যে যেমন হচ্ছে ধরো আমি যদি বলি যে আমাদের ধরো সোডিয়াম, যেই সোডিয়াম বা ধরো ম্যাগনেসিয়াম যদি বলি, এই ম্যাগনেসিয়ামটা কিন্তু তোমার রেডিও অ্যাক্টিভ না। কেন রেডিও অ্যাক্টিভ না? কারণ হুম দেখো, এই ম্যাগনেসিয়ামের তোমার প্রোটন আছে কয়টা? প্রোটন কিন্তু আছে হচ্ছে 12টা। ম্যাগনেসিয়ামের নিউট্রন কয়টা আছে? নিউট্রন তুমি যে 24 থেকে তুমি 12 মাইনাস করো, আসবে কিন্তু কত? 12 আসবে। চল। তার মানে দেখেন ম্যাগনেসিয়াম অ্যাটমটার জন্য আমি যদি বলি যে নিউট্রন বাই প্রোটন, এই রেশিওটা আসলে কত আসতেছে? 12:12 ইকুয়াল কত? 1 আসতেছে। নিউট্রন বাই প্রোটন রেশিও ম্যাগনেসিয়াম অ্যাটমের জন্য আসতেছে হচ্ছে 1। তো এরকম যদি হুম দেখো যে ধরো তোমার কাছে হচ্ছে একটা সার্টেন একটা অ্যাটম আছে, র্যান্ডম একটা অ্যাটম আছে। তো এই অ্যাটমের মধ্যে হুম তুমি যদি ক্যালকুলেশন করে যদি দেখো যে এই অ্যাটমের যে নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার, এটা রেশিও যদি তোমার 1.5 থেকে যদি বেশি হয়, অর্থাৎ গ্রেটার দেন 1.5 এরকম যদি হয়, তাহলে তুমি তখন বুঝে যাবে আমার এই অ্যাটমটা কি, এটা হচ্ছে আসলে একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম। রেডিও অ্যাক্টিভ হুম। একটা অ্যাটম। একটু পর্যন্ত বুঝছি? হ্যাঁ, তাহলে দেখো ম্যাগনেসিয়াম কি রেডিও অ্যাক্টিভ না? ম্যাগনেসিয়াম কিন্তু রেডিও অ্যাক্টিভ না। কারণ কি? কারণ তার হচ্ছে নিউট্রন আর কারণ প্রোটনের এটা রেশিও 1.5 এর বেশি না। হ্যাঁ 1.5 থেকে কম। এরকম যদি আমি দেখি যে একটা আমার কাছে র্যান্ডম অ্যাটম আছে, ওই অ্যাটমের নিউট্রন আর প্রোটনের যে রেশিও সেটা যদি 1.5 থেকে যদি বেশি হয়, তাহলে ওই অ্যাটমটাকে আমি বলতে পারবো হচ্ছে এটা একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম। তো এরকম তাহলে আমাদের রেডিও অ্যাক্টিভ জিনিসটা আসলে কি? আচ্ছা, রেডিও অ্যাক্টিভ অ্যাটম তো বুঝলাম যে কিভাবে চিনবো, যে N/P এর যে রেশিও সেটা হচ্ছে আমার এখানে 1.5 থেকে বেশি হবে। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা হচ্ছে হুম যে যখনই হচ্ছে তোমার ধরো এটার জন্য চিন্তা করলাম যে N/P এই রেশিওটা যদি 1.5 থেকে যদি বেশি হয়, তখন দেখা গেছে যে এইটার যে নিউক্লিয়াসটা আছে এটা কিন্তু একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে হুম কতগুলো হচ্ছে তোমার রে নির্গত হবে এখান থেকে। এই রে গুলার মধ্যে হইতে পারে আলফা হুম রে, হইতে পারে বিটা রে, আর হইতে পারে হচ্ছে গামা রে। তার মানে তুমি চিন্তা হুম করো যে রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা আসলে কি, তোমার হচ্ছে একটা অ্যাটম থাকবে, ওই অ্যাটমের মাঝখানে বা অ্যাটমের যে নিউক্লিয়াস আছে ওইখানে যদি নিউট্রন বাই প্রোটন এই রেশিওটা যদি আমার 1.5 থেকে যদি বেশি হয়, তাহলে ওই ওই যে নিউক্লিয়াসটা থাকবে ওইখান থেকে আমার কিছু কিন্তু কিছু রে বিকিরণ হবে। তো এই যে রে যে হুম। বিকিরণ হওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটাকে বা এই যে ইভেন্টটা, এই ইভেন্টটাকে বলা হয়েছে তোমার এখানে রেডিও অ্যাক্টিভিটি, যেটা সর্বপ্রথম আবিষ্কার করছে স্যার হেনরি বেকেরেল। বোঝা গেছে একটু হুম। পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, তো এই রেডিও অ্যাক্টিভিটি এই ইভেন্টটা প্রথম আবিষ্কার করছে হেনরি বেকেরেল। হুম। কত সালে? তোমার 1896 সালে। 1896 সালে হেনরি বেকেরেল মানে এটা সে তাহলে বলছে যে নিউট্রন বাই প্রোটনের রেশিও যদি 1.5 এর থেকে বেশি হয় তাহলে রে বের হবে অ্যাটম থেকে, তাই তো? না না, উনি এই কথা বলে নাই, উনি হচ্ছে জাস্ট একটা এক্সপেরিমেন্ট দিয়া এই পরীক্ষাটা দেখাইছিল। এসব কথাবার্তা তো অনেক ও। পরে আসছে যে নিউটন বাই প্রোটনের রেশিও 1.5 থেকে যদি বেশি হয় তাহলে রেডিও অ্যাক্টিভিটি হবে। বাট হেনরি বেকারেল হচ্ছে হুম সর্বপ্রথম এই ঘটনাটা একদম রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট দিয়ে আবিষ্কার করছে। যে উনি দেখছে আমি যদি একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম যদি রাখি, তাহলে এখান থেকে হচ্ছে আমার একদম কন্টিনিউয়াসলি হচ্ছে কতগুলো রে বের হইতেছে, যার ফলে কিন্তু আমার এই যে নিউক্লিয়াসটা এটা দেখো, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিকে হয়ে যাবে, ডিসইন্টিগ্রেশন হবে কিন্তু এটা, হুম কারণ কন্টিনিউয়াসলি যদি রে বের হইতে থাকে তাহলে তার মাস কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এই ব্যাপারটাকে বলা হুম হয়েছে তোমার রেডিও অ্যাক্টিভিটি। বোঝা গেছে একটু পর্যন্ত? হুম হুম। হ্যাঁ। আচ্ছা, তো এখন চলো আমরা দেখি যে এই যে তোমার একটা অ্যাটম আছে যার নিউট্রন বাই প্রোটনের রেশিও 1.5 থেকে বেশি, এরকম অ্যাটমের ক্ষেত্রে আমরা হুম দেখছি এখান থেকে তিনটা রে বের হইতে পারে, একটা হচ্ছে আলফা রে, বিটা রে, আর হচ্ছে গামা রে। তো এখন হুম এখান থেকে যে এমসিকিউটা আসে, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস ডিসকাস করে নেই, যে তোমার আলফা রে বলতে আসলে কি বোঝায়? আলফা রে এটা কিন্তু আমাদের কোয়ালিটেটিভ কেমিস্ট্রি কিন্তু ছিল যে আলফা রে মানে কি তোমার হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রে হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস যার চার্জ হচ্ছে কিন্তু +2, অর্থাৎ ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটাকে আমরা বলবো হচ্ছে আলফা পার্টিকেল। এই যে আলফা, এটা এটা যেই কথা, আলফা কিন্তু সেম কথাই। আর বিটারে হুম মানে কি? বিটারে মানে হচ্ছে তোমার একটা ইলেকট্রনকে মিন করে, বিটা মানে হচ্ছে একটা ইলেকট্রন, আর কিছু না, বিটা মানে হচ্ছে কি একটা ইলেকট্রন। আর গামারে হচ্ছে গামারে এর মতোই আর। তো এখন বইয়ের মধ্যে আসি, তোমার জাস্ট পড়া লাগবে কি কি, তুমি আলফা রে নিয়ে কিছু একটু পড়াশোনা করা লাগবে, বিটা নিয়ে একটু পড়াশোনা করা লাগবে, গামা নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। তো চলো কি কি পড়বা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। ভাই, আপনি ইলেকট্রনে -1 লিখছেন কেন, আবার উপরে নট? ওই যে ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের তোমার চার্জ কত? -1 না? এই যে এর জন্য -1 লিখছি। হ্যাঁ। ও। আচ্ছা, এবার দেখো তাহলে পড়াশোনা করবা ইলেকট্রনের কতটুকু চার্জ আমি তো দেখি। 1.6 × 10⁻¹৯। না না, তোমার কিন্তু চার্জ কিন্তু দুইটা চার্জ আছে। একটা হচ্ছে দেখো আমি এখানে দেখাই দিচ্ছি যে ইলেকট্রন যেটা, এটার যদি বলি শুধুমাত্র চার্জ সেটা হচ্ছে আমার কত? 1.6 × 10⁻¹৯ কুলম। বাট আমি যদি বলি তার রিলেটিভ হুম চার্জ কত,
রিলেটিভ চার্জ যখন আমি বলবো তখন আসবে হচ্ছে -1। রিলেটিভ চার্জ, রিলেটিভ চার্জ মানে আপেক্ষিক। আপেক্ষিক বা হচ্ছে তো, কি বলা যায়, যে তুমি কোনো কিছু রেসপেক্টে কম্পেয়ার করবা। যেমন ধরো আমি যদি বলি যে প্রোটনের রিলেটিভ চার্জ কিন্তু হয় +1, আর নিউট্রনের হুম। রিলেটিভ চার্জ কত, 0 কিন্তু। তার জিরো। মানে এই যে আমি যে হ্যাঁ। একজনের সাথে আরেকজন কম্পেয়ার করতেছি, অর্থাৎ আমি কিন্তু জানি যে, আমি কিন্তু দেখো এই যে প্রোটন মানে কি, প্রোটন মানে কিন্তু প্লাস, ইলেকট্রন মানে কি, ইলেকট্রন হুম। মানে কিন্তু মাইনাস, আর নিউট্রন মানে কি, নিউট্রন মানে কিন্তু 0। এই যে কম্পারিজনটা, হ্যাঁ। এই কম্পারিজনটার জন্য কিন্তু তোমার আসছে রিলেটিভ চার্জের যে কনসেপ্টটা। তাহলে দেখো এই যে ইলেকট্রন মাইনাস হুম। দিয়ে আসলে কি বোঝায়, ইলেকট্রন মাইনাস দিয়ে বলতে বোঝায় ইলেকট্রনের যে রিলেটিভ চার্জ সেটা হয় -1, প্রোটনের যে রিলেটিভ চার্জ হুম। সেটা হয় +1, আর নিউট্রনের রিলেটিভ চার্জ কত, 0। বোঝা গেছে? হুম। হ্যাঁ। এই যে এই তিনটার মধ্যে কম্পারিজন যখন আমি করতে যাবো তখনই হচ্ছে আমার রিলেটিভ চার্জের কনসেপ্ট আসবে। আর যদি বলি আমি শুধু চার্জ, সেক্ষেত্রে আসবে -1.6 × 10⁻19 কুলম্ব। হ্যাঁ একটু হ্যাঁ। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, রিলেটিভ এবার চার্জ দেখো বললে হচ্ছে আমার প্লাস মাইনাস আর জিরো কম্পারিজন হ্যাঁ করলে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 ওইটাই। আচ্ছা, এবার হুম। চলো বই থেকে একটু দেখাই দিই, বই থেকে কি কি একটু পড়াশোনা করা লাগবে। দেখো বইয়ে হচ্ছে আমার এই আলফা পার্টিকেলের কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে, বিটার জন্য আছে, গামার জন্য আছে, এগুলো একটু তোমার মনে রাখা লাগবে। আমি দেখাই দিচ্ছি। এই যে হ্যাঁ, এই যে কাইন্ডস অফ রেডিও অ্যাক্টিভ রে, এই যে এখান থেকে তুমি পড়াশোনা করবা হচ্ছে। দেখো যেখান থেকে যেগুলো বলতেছি এগুলো একটু পড়বা আজকের ক্লাসের জন্য। তুমি কোন ক্লাস থেকে কি কি পড়বা হুম। সেগুলো আমি বই থেকে দাগাই দিব। আজকে ক্লাস হুম। করছো তার মানে যে পুরো বই পড়ে ফেলবা এমনটা না। যে আজকের ক্লাসে যেগুলোতে ফোকাস করতেছি ওগুলো হচ্ছে তুমি একটু পড়বা, পরে যদি ভুলে যাও রেকর্ডিংস দিয়ে দিব, রেকর্ডিংস থেকে একটু দেখে নিবা। এই যে দেখো হুম। আলফা পার্টিকেলের যে কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। এই যে এগুলো হচ্ছে তোমার আলফা পার্টিকেলের ক্যারেক্টারিস্টিক, এগুলো একটু পড়বা। যেমন ধরো আমি হুম। প্রথম কয়েকটা যদি বলি, যেমন ধরো আমি কিন্তু এখানে আচ্ছা কয়েকটা আমি লিখে দিচ্ছি এখান থেকে, এগুলো একটু মনে রাখবা, এগুলো তোমার কাজে লাগবে। যেমন আলফা পার্টিকেলের কথা যদি বলি, যে আলফা পার্টিকেলটা আসলে কি ছিল, আমার ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে এখানে থাকতো 2, এখানে থাকতো 4, আর এখানে হচ্ছে 2+। তো পজিটিভলি এই চার্জ আলফা, হিলিয়াম। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ যে চার্জ হচ্ছে হিলিয়াম, এটাকে বলবো হচ্ছে আমরা আলফা পার্টিকেল বা হচ্ছে আলফা রে। তো এই আলফা রে এর যে ম্যাস হয় সেটা হয় তোমার আর প্রোটনের 4 গুণ, অর্থাৎ 4 MP। প্রোটনের হয় 4 গুণ। আর এই আলফা পার্টিকেলের যে চার্জ, চার্জ ধরো কিউ দিয়ে যদি লিখি, কিউ কিউ মানে কিন্তু চার্জ বোঝায়, কিউ আলফা ইকুয়াল হয় 2 গুণ প্রোটনের দ্বিগুণ। So এই দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে। একটা আলফা পার্টিকেলের যে ম্যাস সেটা হয় তোমার হাইড্রোজেন প্রোটনের 4 গুণ। আর একটা আলফা পার্টিকেলের যে চার্জ হয় সেটা হয় একটা প্রোটন বা একটা হাইড্রোজেনের দ্বিগুণ হয়। আচ্ছা, প্রোটনের জায়গায় কেন আমি হাইড্রোজেন বলতেছি, কারণ চিন্তা করো একটা প্রোটন যেই কথা, একটা হাইড্রোজেন কিন্তু একই কথা। কারণ একটা হাইড্রোজেনের হ্যাঁ মধ্যে হ্যাঁ কিন্তু একটা প্রোটনই থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা হ্যাঁ। হচ্ছে এখান থেকে মনে রাখবে একটু। মানে ভাইয়া এখানে আপনি কি বলছেন যে আলফা আলফার ম্যাসটা হ্যাঁ হ্যাঁ, প্রোটনের চার আলফার গুণ ম্যাসটা হচ্ছে প্রোটনের 4 গুণ, হ্যাঁ হ্যাঁ, আর আলফার চার্জটা হচ্ছে প্রোটনের 2 গুণ, 2 গুণ, হ্যাঁ মানে ওইটাই। চার্জের 2 গুণ। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এবার দেখো যে বইয়ের মধ্যে কিন্তু এই কথাগুলোই আছে, এখানে একটু রিডিং দিবা। এই যে এখানে দেখো এগুলো কিন্তু বলা আছে। এই যে দেখো হুম। একটা আলফা পার্টিকেলের চার্জ কত হয়, যে 2e। 2e দেখো এই যে এই ভ্যালুটা কিন্তু তোমার প্রোটনের দ্বিগুণের দ্বিগুণ, কিন্তু 3.2 × 10⁻19। হুম। তোমার 1.6 × 10⁻19 এর ডাবল কিন্তু 3.2 × 10⁻19, এটা বলা আছে। হুম। আচ্ছা, তারপর দেখো এই যে আবার বলা আছে দেখো দ্য মাস অফ অ্যান আলফা পার্টিকেল ইজ অ্যাবাউট 4 টাইমস গ্রেটার দেন অফ এ হাইড্রোজেন নিউক্লিয়াস অর প্রোটন। যে প্রোটনের যে ম্যাস আছে তার 4 গুণ হচ্ছে আমার আলফা পার্টিকেলের ম্যাসটা, এটা পড়বা। আচ্ছা, হুম। একটু আর বাকিগুলো একটু দেখতে পারো। বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ না, বাট তাও একটু রিডিং দিয়ে রাখবে। আচ্ছা, বা আর এখান এখানে থেকে আরেকটা জিনিস হচ্ছে, আয়োনাইজেশন পাওয়ারের কথা বলছে। হ্যাঁ ওগুলা আসতেছে আসতে। তোমার সামনে কি বইটা হ্যাঁ। খোলা আছে? না আমার বইটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি এগুলো। দেখো দেখো এখানে আলফা হুম। পার্টিকেলটার কি একটা চার্জ কিন্তু আছে। হ্যাঁ, আমি দেখতেছি তার হ্যাঁ। 2+ একটা চার্জ আছে। সো যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি তুমি তোমার কাছে যদি থাকে, তাহলে ওই চার্জ পার্টিকেলের উপর কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড অথবা তোমার ইলেকট্রিক ফিল্ড, এগুলোর কিন্তু একটা ইফেক্ট থাকবে। তার মানে এই যে আলফা পার্টিকেল, এটা কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ড, আমি লিখে দিচ্ছি ম্যাগনেটিক ফিল্ড এমএফ বা ইলেকট্রিক ফিল্ড, এগুলোর কিন্তু একটা প্রভাব বিদ্যমান থাকবে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু একটা প্রভাব থাকবে। তার মানে হচ্ছে কি, মানে ধরো আলফা তোমার একটা পার্টিকেলটা। হ্যাঁ হ্যাঁ, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের মাঝখান দিয়ে যদি তুমি আলফা রেটাকে যদি পাস করো, তাহলে দেখবা এই আলফা রের যে গতিপথ আছে বা আলফা রের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, কারণ এই আলফা পার্টিকেলের যেহেতু একটা চার্জ আছে, তো
তো যে কোনো চার্জিত বস্তুর উপরে কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড বা ইফেক্টিভ কি বলে ইলেকট্রিক ফিল্ডের একটা প্রভাব কিন্তু থাকবে। যদি আলফা পার্টিকেলের কোনো চার্জ নাই থাকতো, সেক্ষেত্রে কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের কিন্তু কোনো ইফেক্ট আমার আলফা পার্টিকেলের উপর থাকতো না, যেহেতু তার তার মানে চার্জ আছে। আলফা হ্যাঁ বলো। পার্টিকেল যাওয়ার ফলে ইলেকট্রিক ফিল্ডের কিছু হইতেছে নাকি ইলেকট্রিক ফিল্ডে যাওয়ার জন্য হচ্ছে আলফা পার্টিকেলের কিছু হইতেছে? আলফা পার্টিকেলের কিছু হইতেছে, এটা এই যে সেকেন্ড কথাটা, যে ইলেকট্রিক ফিল্ডের বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যখন সে আলফা পার্টিকেল যাবে, তখন আলফা পার্টিকেলের যে হ্যাঁ। রাস্তা আছে ওই রাস্তার মধ্যে কিছু চেঞ্জ আসবে, কারণ কি আলফা পার্টিকেলের কিন্তু কিছু চার্জ আছে। একটু বুঝছি। ও তার মানে হচ্ছে, মানে আলফা পার্টিকেল যখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যাবে তখন ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের কোনো মানে চেঞ্জেস হবে, না বাট না, আলফা ম্যাগনেটিক পার্টিকেলের কোনো ফিল্ডের, চেঞ্জেস হবে না। না না, উল্টা উল্টা বলতেছো। ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ হবে না। আলফা পার্টিকেল যে গতিপথ আছে, ধরো আলফা পার্টিকেল সোজাসুজি হ্যাঁ। চলতেছিল, বাট যখন সে হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে যাবে তখন সে কিন্তু একটা আঁকা বাঁকা পথে যাবে, সে বাঁকা হয়ে সোজাসুজি যাবে। চলতে পারবে না। চেঞ্জ আসবে হচ্ছে ও আলফা আচ্ছা পার্টিকেলের আচ্ছা। মধ্যে। ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক হ্যাঁ। ফিল্ড কিন্তু আমার সেমই থাকবে। ঠিক আছে। এটা কত নাম্বার বলতেছেন ভাইয়া? এটা হচ্ছে তোমার কততে আছে, এই যে দেখো, এই 4 নাম্বার যেটা আছে না, এই যে 4 নাম্বার যে পয়েন্ট আছে সেটার মধ্যে দেখো হ্যাঁ। বলা আছে এখানে যে these are হ্যাঁ। affected by both the electric and magnetic fields. This provides that alpha particles are charged particles. এই যে দেখো, আমি কিন্তু বলছিলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যখন একটা আলফা পার্টিকেল যাবে, তখন ওই আলফা পার্টিকেলের যে গতিপথ আছে বা রাস্তা যেটা আছে বা ডাইরেকশন যেটা আছে, ওটার মধ্যে কিন্তু একটু চেঞ্জ চেঞ্জ আসবে। হয়ে যাবে। আর কেন, হ্যাঁ হ্যাঁ। কেন চেঞ্জ আসছে, কারণ অবভিয়াসলি আমার বোঝা লাগবে এখানে আলফা পার্টিকেলের ভিতরে কিছু পরিমাণ চার্জ আছে, এই জন্য কিন্তু আলফা পার্টিকেলের ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে। মানে মেইন এটাই কথা বলা হচ্ছে যে চার্জ পার্টিকেল গুলাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে গেলে হচ্ছে ওদের ওয়েটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যে ধরো তোমার যে হ্যাঁ। যে পার্টিকেলটা আছে ওটার ভিতরে যদি কোনো চার্জ নাই থাকে, তাহলে সেটাকে তুমি হুম। ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে যদি পাস করাও, তাহলে তার ডাইরেকশনে কিন্তু কোনো চেঞ্জ হবে না, যদি তার হ্যাঁ। হ্যাঁ ভিতরে কোনো বুঝছি। চার্জ না থাকে। এটাই বলা হয়েছে এখানে। হ্যাঁ। বুঝছি। আচ্ছা। হ্যাঁ। 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 আচ্ছা, একটু পর্যন্ত হইলো, তারপর বাকিগুলো একটু রিডিং দিবা, এরপর আমি আস্তে আস্তে আসতেছি। এবার ধরো বিটার কথা যদি বলি, যে বিটা মানে কি ছিল, বিটা মানে জাস্ট একটা তোমার সিম্পল একটা ইলেকট্রন ছিল। তাহলে হুম। বিটার এর যে ম্যাস হবে সেটা কি হবে, সিম্পলি জাস্ট একটা ইলেকট্রনের ম্যাসের ইকুয়াল হবে, একটা ইলেকট্রনের ম্যাসের ইকুয়াল হবে বিটা। আচ্ছা, আর বিটার হুম। চার্জ তাহলে কত আসবে? বিটার রিলেটিভ চার্জ কিন্তু তোমার -1। আর নর্মাল চার্জের কথা যদি বলি, ধরো কিউ বিটা যদি বলি, তাহলে সেটা কত আসবে, একটা ইলেকট্রনের চার্জের ইকুয়াল। হুম। তাহলে দেখো তো, যে তোমার বিটার যে রেট আছে সেটার ভিতরে কিন্তু কিছু চার্জ আছে, তাহলে এটাও কিন্তু আমার অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটা দিয়ে কি এফেক্টেড হবে কিনা, অবভিয়াসলি কিন্তু হবে। হ্যাঁ অফ যে হবে। বিটার এটা আছে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখবা তোমার ওই ক্যারেক্টারিস্টিক এর ভিতর বলা আছে। তারপর আসি হচ্ছে গামারে। এই গামারের যে চার্জ, এই গামারের কিন্তু কোনো চার্জই নাই, চার্জ হচ্ছে জিরো। হুম। গামারের চার্জ হচ্ছে জিরো, তো গামারের চার্জ যদি তাহলে হয় ওকে জিরো। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে গেলে কোনো ডিফ্লেক্ট হবে না, মানে কোনো হ্যাঁ হ্যাঁ, ওয়ে সেটাই। চেঞ্জ হবে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটার উপর হচ্ছে কোনো ইফেক্টই থাকবে না। ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক হ্যাঁ। ফিল্ড এটা কোনো এফেক্টই হবে না এটা গামারের জন্য। আচ্ছা, আর গামারের যে ম্যাস সেটা হচ্ছে জিরো, এটা মনে রাখবে, ম্যাস হুম। হচ্ছে জিরো। চার্জও জিরো। চার্জও জিরো, ম্যাস হচ্ছে জিরো। এই কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক এখান থেকে হচ্ছে মনে রাখবে। আচ্ছা, এবার ধরো আমরা দেখি। আরেকটা ভাইয়া হচ্ছে এই যে আপনি যে বিটার কথা বললেন, বিটার চার্জটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তারপর আবার আলফা আর বিটা দুইটার মধ্যে ওই যে আয়নাইজেশন পাওয়ারের ব্যাপারে হ্যাঁ জিনিসপাতি গুলো আসতেছে বলছে। আসতেছে হুম। আসতেছে। আচ্ছা দেখো, এখন আমি দেখতেছি, আমি আয়োনাইজেশন পাওয়ারের কথা যদি বলি, যে হুম। দেখো প্রথমে আয়োনাইজেশন মানে কি। আয়োনাইজেশন মানে হচ্ছে তোমার এটা ডিপেন্ড করবে হচ্ছে কার আয়ন কত বেশি। যেমন দেখো এখানে আলফার যে চার্জ সেটা কিন্তু বিটার থেকে কিন্তু বেশি, আবার বিটার যে চার্জ সেটা কিন্তু গামার থেকে বেশি, কারণ গামার তো কোনো চার্জই নাই। তার মানে আয়োনাইজেশনের যে পাওয়ারটা থাকবে বা সিকোয়েন্সটা থাকবে সেটা কি হবে, আলফার সবচেয়ে বেশি হবে, আলফার সবচেয়ে বেশি হবে, তারপর বিটার তারপর তারপর গামার। বিটা, তারপর গামা, এটা। আচ্ছা, কিন্তু আমার এবার কথা আসি হচ্ছে যে আলফার চার্জ যে বেশি সেটা আমরা কিভাবে জানি? এই যে এখান থেকে দেখো, এই যে +2 না, আর এটা কত -1। বা হ্যাঁ। হচ্ছে তুমি এখান থেকেই তো দেখতে পারো, তুমি রিলেটিভ, তুমি হচ্ছে আরেকটু নর্মাল চার্জ কম, হ্যাঁ। চিন্তা করো। এই যে আলফার যে চার্জ সেটা কত, সেটা দেখো, তুমি যদি এটাকে যদি ভ্যালু বলো সেটা কত আসবে তোমার, 3.2 × 10⁻19 কুলম্ব কিন্তু আসবে। আর বিটারটা কত, হ্যাঁ। 1.6 × 10⁻19। তো আলফার যে চার্জ সেটা কিন্তু বিটার থেকে কিন্তু বেশি। হ্যাঁ। তাহলে আয়নাইজেশনের যে সিকোয়েন্স সেটা আসবে আলফা ইজ গ্রেটার দেন বিটা ইজ গ্রেটার দেন হচ্ছে গামা, এটা। আচ্ছা, আরেকটা হুম। সিকোয়েন্স আছে,
সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে একটা একটা কি বলা যায়, এটা ইংলিশ টার্মটা যেন কি ভুলে গেলাম। ভেদনযোগ্যতার ইংলিশ কি, মানে কে কত কি? দূর ভেদ করতে পারতেছে। দাঁড়া দাঁড়া, বইয়ের মধ্যে আছে ভেদনযোগ্যতা। দাঁড়াও এটা আমি বের করি। এই যে দেখো, এই যে পেনেট্রেটিং পাওয়ার, এই যে এটা ভেদনযোগ্যতা মানে কত বেশি কে কত ভেদ করতে পারতেছে। ভেদ মানে হ্যাঁ, কিরকম, সেদিকে খেয়াল করো। যেমন ধরো তোমার কাছে ধরো একটা কাঠের টুকরা আছে, এখানে ধরো একটা কাঠের টুকরা হ্যাঁ। আছে। এই কাঠের টুকরার মধ্যে তুমি যদি আলফারে যদি পাস করাও, তাহলে দেখবো হচ্ছে এটা জাস্ট এখান থেকে একটু পর্যন্ত গিয়া এখানে থেমে গেছে, এটা হচ্ছে আলফা। হুম, এবার ধরো হচ্ছে বিটা যদি দিই, তাহলে বিটা দেখবা আরেকটু দূর আগাইছে, সে ধরো এখানে এসে থামছে। কিন্তু গামা যদি দিই, তাহলে দেখবা গামা হচ্ছে অনেক দূর পর্যন্ত সে চলে গেছে, একদম ভেদ করে চলে গেছে গামা। তাহলে আমি হুম। যদি বলি পেনেট্রেটিং যে পাওয়ার আছে, পেনেট্রেটিং যে পাওয়ারটা থাকবে, সেটা সেটার গামার সিকোয়েন্স কি বেশি। হবে? হ্যাঁ, সেটা হবে গামার বেশি, আর বিটার তারপর হচ্ছে আলফা। তাহলে কেন এরকমটা হয়, কারণ দেখো যে আমি কিন্তু বলছিলাম যে যার কোনো চার্জ থাকবে না সে কিন্তু কোনোভাবেই হুম, ডিফ্লেক্ট হবে না বা ডাইরেকশন চেঞ্জ করবে না। তো দেখো গামার যেহেতু হুম, কোনো চার্জ নাই, তাহলে সে কিন্তু ডিফ্লেক্ট হবে না, তো তার পেনিট্রেটিং পাওয়ারটা হবে সবচেয়ে বেশি। তারপর হুম। গামা হবে, তারপর হবে বিটা, তারপর হবে আলফা। বুঝছি একটু পর্যন্ত? হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আয়নাইজেশন দিয়ে যে ওটার চার্জটা আমরা কি ওই যে 3.20 × 10⁻−19 আর -1.6 × 10⁻৯ এটাও কনসিডার করতে পারি? এটার জন্য আবার হচ্ছে ওর +2 আর হচ্ছে -1 এটা দিয়েও হ্যাঁ হ্যাঁ কনসিডার হ্যাঁ করতে পারি, তাই না? যে হ্যাঁ হ্যাঁ, দুইটাই কম। যে কোনো একটা হ্যাঁ, যে কোনো একটা দিয়ে বুঝলেই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এগুলা লাগবে, এমসিকিউ তে কিন্তু আসে যে আয়োনাইজেশন পাওয়ার কোনটার সিকোয়েন্স কিরকম, পেনিট্রেটিং পাওয়ার কোনটার সিকোয়েন্স হুম, কিরকম। তাহলে মনে রাখবে আলফা ইজ গ্রেটার দেন, হুম। বিটা ইজ গ্রেটার দেন গামা। আর পেনিট্রেটিং এর জন্য হচ্ছে গামা, হ্যাঁ। তারপর বিটা, তারপর হচ্ছে এখানে আলফা। আচ্ছা, একটু হুম, পর্যন্ত হইলো, আমরা হচ্ছে আবার বইয়ের মধ্যে ব্যাক আসি। তাহলে দেখবা এই যে বইয়ের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবা, এই যে এই জায়গাটা একটু মনে রাখবা, যে পেনিট্রেটিং পাওয়ারের জন্য এই যে গামা প্রথমে, এই যে দেখো ম্যাথ 2021, হ্যাঁ রিসেন্টলি কিন্তু আসছে 2-3 বছর আগে। হুম, গামা, বিটা হুম। আর হচ্ছে আলফা, তাদের একটা রেশিও দেওয়া আছে, রেশিওটা চাইলে মনে রাখতে পারো। যে গামারটা যদি হয় 1000 গুণ, তাহলে বিটারটা হবে 100 গুণ, আর আলফারটা হবে হচ্ছে 1 পেনেট্রেটিং পাওয়ারের জন্য। আর আয়োনাইজেশন হ্যাঁ, পাওয়ারের জন্য আলফারটা হবে হচ্ছে 1000, মানে উল্টা হয়ে যাবে, আলফারটা হয়ে যাবে তখন হ্যাঁ, 1000, বিটারটা হয়ে যাবে 100, হ্যাঁ, গামারটা হয়ে যাবে হচ্ছে 1। একটু পর্যন্ত হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে এবার জাস্ট উপরে যেই তোমার ইয়াগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট একটু রিডিং দিবা এখানে। আর ভাইয়া ফ্লোরিসেন্স এর কথাও বলছে, ফ্লোরিসেন্স জিনিসটা কি? ফ্লোরোসেন্স প্লেট হচ্ছে তোমার এখানে এই যে ইয়াটা, যেমন রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টটা আছে, রাদারফোর্ডের হ্যাঁ, এক্সপেরিমেন্টের মধ্যে আমরা কি দেখছিলাম, যে হচ্ছে আমাদের কিছু পার্টিকেল হচ্ছে আমার সামনে যেই প্লেটটা থাকতো, যে গোল্ডের যে প্লেট থাকতো, সেটা ভেদ করে চলে যেত। তাহলে পিছনে একটা কিন্তু আমার হুম, পর্দা থাকতো, পর্দার মধ্যে হচ্ছে হুম, আলো প্রজ্বলিত করতো, বা হচ্ছে লাইটিনিং করতো, একটা পর্দা থাকতো। ওই ব্যাপারটাকে বলা হচ্ছে তোমার হুম। ফ্লোরোসেন্স। ও মানে আপনি বলতেছেন যে ওই যে গোল্ড প্লেটের পরে হচ্ছে আরেকটা পর্দা থাকতো, সেটাকে স্ক্রিন ফ্লোরোসেন্স থাকতো, হ্যাঁ। বলতেছে? ওই যে স্ক্রিনের মধ্যে যে লাইটেনিংটা হইতো, স্ক্রিনের মধ্যে যদি লাইটেনিং হয়, তাহলে ওটাকে বলবো হচ্ছে ফ্লোরোসেন্স। মানে ওই গোল্ড প্লেটটা পাস করেও যদি স্ক্রিনে যে লাগতো, ওখানে হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ যেই রেটা পড়বে সেটা লাইট মানে দেখা যাবে, তো সেটাকে হ্যাঁ, ফ্লোরোসেন্স লাইটেনিং বলতেছে। করবে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তাহলে এটা ফ্লোরোসেন্সের ওদের সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক বলতে, এটা কেমনে বোঝায়, যেমন হচ্ছে ধরো এই যে কি লাইট রে এর ব্যবহৃত হইতেছে, তাই না? আর তুমি হ্যাঁ, এখানে এগুলা কি তোমার আলফা রে, বিটা রে, গামা রে, এগুলাও তো রে, তো একই রে এর মধ্যেই তো হ্যাঁ, পড়তেছে। এই জন্যই বলছে আর কি, যে হ্যাঁ। তোমার বিটা রে যদি হচ্ছে তোমার লাইটেনিং যদি করে, তাহলে ওই বিটা রের জন্য সেটা হবে তার ফ্লোরোসেন্স। ও আচ্ছা। হুম। আচ্ছা, এটা হইলো। আর তো এমন আর কিছু নাই না, হচ্ছে আমি বুঝবো না। আর হচ্ছে ইয়াগুলো একটু মনে রাখতে পারো। যেমন হচ্ছে দেখো, দা রেস্ট মাস অফ বিটা পার্টিকেল ইজ 9.1, এই যে একটা ইলেকট্রনের ম্যাসের ইকুয়াল আমরা বলছিলাম এটা। তারপর যে এই যে দা চার্জ অফ বিটা পার্টিকেল ইজ একটা ইলেকট্রনের চার্জের সমান 1.6 × 10⁻19 কুলম্ব। তারপর হচ্ছে চাইলে ভ্যালোসিটি গুলো একটু মনে রাখতে পারো, যে বিটা যে পার্টিকেল আছে ওটার ভ্যালোসিটি কত হতে পারে, 0.9 × 10 টু মানে দি পাওয়ার 8 বিটার সেকেন্ড। বিটার হচ্ছে চার্জ প্লাস ম্যাস দুইটাই ইলেকট্রনের ইকুয়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই হচ্ছে ইলেকট্রনিক। হ্যাঁ। আর তারপর আচ্ছা, আর আর কি হচ্ছে বললেন ভাইয়া? আর হচ্ছে ওই যে ওটা বলছিলাম যে বিটা পার্টিকেলের যে ভ্যালোসিটিটা আছে ওটা একটু মনে রাখতে পারো, যে 0.9 × 10⁻8 মিটার পার সেকেন্ড টু হচ্ছে 2.9 × 10⁻8 মিটার পার সেকেন্ড। এটা দেখবো বই আছে, এই যে এখানে এখানে আছে। এটা ভেলোসিটি, তারপর হচ্ছে এটা তো আর হ্যাঁ কোনো হ্যাঁ কিছুর সাথে মিল না, এটা তো আলাদা ট্রিট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলাদা।
তারপর হচ্ছে তোমার আলফা পার্টিকেলের একটা ভেলোসিটি আছে এখানে, এই যে 1.4 × 10⁻⁷ থেকে 1.9 × 10⁻⁷, এটাও চাইলে মনে রাখতে পারো। আলফা পার্টিকেলের ভেলোসিটি এটা, বিটা পার্টিকেলের ভেলোসিটি এটা। আর গামা পার্টিকেল যেহেতু কোনো ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রিফ্লেক্ট হয় না, তো তার যে স্পিড হুম। থাকবে সেটা হবে একদম লাইটের স্পিডের সমান, 3.3 × 10⁸ আর ফটোগ্রাফিক প্লেটের কথা কি বলছে? আর ফটোগ্রাফিক, এগুলা কি আমার সিবার মার্কস আসবে, মানে এগুলা কি ক্যারেক্টারিস্টিক্স আসবে আমার, মানে এক্সাম না না বা না, এগুলা বোর্ডে? এগুলা তোমার সিকিউতে কখনোই আসবে না। ওই যে তোমাকে আমি যে পয়েন্ট গুলো বললাম, যে আলফা রে থেকে করে 3-4টা পয়েন্টের কথা মনে হয় বললাম, যে ম্যাস কত হয়, হ্যাঁ। চার্জ কত হয়, যে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডিফ্লেক্ট মানে হয় কিনা, ভ্যালোসিটি কত, হ্যাঁ। আয়োনাইজেশন পাওয়ার কত, পেনিট্রেটিং পাওয়ার কত, এই কয়েকটা টপিক পড়লে কিন্তু কভার হয়ে যায়। এত কিছু কিন্তু পড়ার দরকার নেই। তোমাকে আমি যে ও টপিক গুলোর আচ্ছা কথা আচ্ছা। বললাম ওগুলো পড়লে কিন্তু কভার হয়ে যাবে। ওকে, আমি ভাবছি এগুলো মনে হয় সি মার্কসে আসবে। না না, এগুলো তোমার সিকিউতে আসে না। এগুলো আসবে হচ্ছে তোমার এমসিকিউ তে। আর এমসিকিউ তে এখানে সবকিছু আসবে না, তোমাকে যে যে কয়েকটা ডেফিনিট পয়েন্টের কথা বললাম ওইগুলোই হচ্ছে আসবে। ওকে ওকে। আচ্ছা, তো আমাদের তাইলে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ইন্ট্রোডাকশনটা শেষ হয়েছে। এখন আমরা চাইলে স্টার্ট করতে পারি হচ্ছে ডিকে। ডিকে থেকে আজকে স্টার্ট করবো নাকি আগামীকাল? জিকে কি আজকে অনেক টাইম লাগবে? হ্যাঁ হ্যাঁ, এটা শুরু করলে কিন্তু অনেক টাইম লাগবে, কারণ পুরা ভালো বড় একটা টপিক। মানে আপনার কি প্রবলেম হবে আজকে পড়াইলে? না 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 না, প্রবলেম হবে না। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে দেখি। আচ্ছা, এখান থেকে কিছু ম্যাথ আছে, আমি ম্যাথ গুলো একটু দেখাই দিচ্ছি। দাঁড়াও দেখো, হ্যাঁ। বইয়ের মধ্যে আছে, আমি বই থেকে হচ্ছে একটু দেখাই দিই। তো এখানে একটা ম্যাথ আছে তোমার আলফা পার্টিকেল বিটা পার্টিকেল থেকে। এই যে এখানে ম্যাথটা একটু দেখো এখানে। এই যে দেখো, এটা কি বলা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই আসি। যেমন এটা খুব ভালোই গুরুত্বপূর্ণ, এটা কোশ্চেনে আসে। দেখো কি বলা হয়েছে। যেমন ধরো তোমার একটা আলফা পার্টিকেল যদি হয়, আলফা পার্টিকেলকে আমরা বলছিলাম হচ্ছে এখানে তোমার হিলিয়াম হচ্ছে 4, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে পজিটিভ +2। চার্জ নিউক্লিয়াস। হ্যাঁ, আর এটা হচ্ছে বিটা যদি হয় ইলেকট্রন, আর এটা হচ্ছে কত তোমার -1, আর এটা হচ্ছে 0। কোনটা লিখলাম মনে হয় নাকি, না ঠিক আছে, বিটা। আর গামার তো হচ্ছে হুম। সবকিছু হচ্ছে 0, ম্যাসও 0, তার চার্জ হচ্ছে 0। এখন ধরো তোমার যে কোনো একটা অ্যাটম আছে, র্যান্ডম একটা অ্যাটম ধরো, আমি বললাম হচ্ছে এক্স। এই অ্যাটমটার তোমার ম্যাস নাম্বার ধরো এ বললাম, আর তার অ্যাটমিক নাম্বার ধরো জেড বললাম। এখন তোমাকে যদি বলে যে এই এক্স যে অ্যাটমটা আছে এখান থেকে যদি আলফা রে যদি বের হয়, তাহলে সেটার কনভার্সনটা কি হবে। অর্থাৎ আমরা কিন্তু দেখো বলছিলাম যে রেডিও অ্যাক্টিভিটি যদি হয়, তাহলে তোমার একটা মৌল কিন্তু বা একটা অ্যাটম কিন্তু তোমার একদম স্বয়ংক্রিয়ভাবে, মানে একদম নিজে নিজে আরেকটা মৌলে কনভার্ট হয়ে যায়। যেমন দেখবা হচ্ছে তুমি কার্বন অ্যাটম দেখবা তোমার রেডিও অ্যাক্টিভিটির মাধ্যমে আরেকটা মৌলে কনভার্ট হয়ে গেছে। যেমন ইউরেনিয়াম, ইউরেনিয়াম যে অ্যাটমটা আছে, ইউরেনিয়াম যে অ্যাটম আছে, এটা কিন্তু তার রেডিও অ্যাক্টিভিটির ফলে সে কিন্তু বেরিয়াম নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়, বেরিয়াম অ্যাটমে কনভার্ট হয়ে যায়। তো মানে এই এটা কি ব্যাপারটা হচ্ছে এরকম আমরা যে একটু ভাই আপনি যে একটু আগে বললেন যে হচ্ছে একটা মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যদি হচ্ছে সে মানে ডিকে হইতে থাকে, তার রেপ গুলো যাওয়ার ফলে তার ম্যাস কমে যায়, তো ম্যাস কমে হ্যাঁ সে আরেকটা অ্যাটম কনভার্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই বলতেছি। তাহলে দেখো যে ধরো এক্স হচ্ছে একটা আমার অ্যাটম আছে, এখান থেকে যদি আলফা যদি চলে যায় বা আলফা যদি বিকিরণ হয়, তাহলে সেটা কিসে কনভার্ট হবে, সেটা কিন্তু ওয়াই এ কনভার্ট হবে। ওয়াই নামক যে কোনো একটা অ্যাটম হইতে পারে। আচ্ছা, এখন তাহলে হুম। চেঞ্জ আসবে কোন কোন জায়গায় দেখো। যে হিলিয়ামের যে মাস নাম্বার কত ছিল, 4 ছিল। তো আলফার হুম। এই যে এক্স যেটা, বা হচ্ছে তোমার আলফার যে মাস নাম্বার কত সেটা 4 ছিল, আর এক্স এর যে মাস নাম্বার সেটা কত ছিল, এ ছিল। তাহলে তুমি চিন্তা করো, এই যে আলফার যেটা সেটা ধরো আমি এখানে 4 দিয়ে দেখালাম বোঝানোর জন্য, আর এখানে ধরো 2 দেখালাম। তাহলে এই যে এ থেকে হুম। যদি 4 মাইনাস হয়ে যায়, তাহলে তোমার ওয়াই এর যে ম্যাথ নাম্বার থাকবে সেটা তাহলে কত আসবে, A-4 আসবে এখানে, A-4 আসবে। আর অ্যাটমিক নাম্বার এখানে কত, কি করলেন জেড, ভাইয়া? আর এখানে কত। আচ্ছা, আমি বলতেছি হচ্ছে তোমার একটা অ্যাটম থেকে যদি আলফা রে যদি বের হয়, তাহলে সে তো আর এক্স হুম। তো থাকবে না, সে কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। তো সে যখন ওয়াই হয়ে হ্যাঁ। যাবে, তখন তার ভর সংখ্যা বা হচ্ছে ম্যাস নাম্বার সেটা কত হয়ে যাবে, A-4 হয়ে যাবে। আর তার অ্যাটমিক যে নাম্বারটা আছে সেটা কত হয়ে যাবে, Z-2 হয়ে যাবে। কারণ আলফা রে অলওয়েজ এ বের হচ্ছে মাইনাস মানে কি। ফোর হবে। হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ A-4 যদি আলফা রে যদি বের হয়। হ্যাঁ। কারণ আলফার তোমার আর ম্যাথ জেডটা। নাম্বার কত, 4, অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। হ্যাঁ। তো 2 যেহেতু বের হয়ে যাচ্ছে, তাহলে জেড কত হয়ে যাবে, এটা Z-2 হয়ে যাবে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা হলো। মানে অলওয়েজ হচ্ছে এবার যেটা ধরো, অ্যাটমিক ম্যাস সেটা হচ্ছে আহ মানে যারটা তারটার সাথে মাইনাস হয়ে যাবে, আর নিচের যে অ্যাটমিক নাম্বারটা মানে বা প্রোটন নাম্বার সেটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আলফা যদি বের হয়। হ্যাঁ। আচ্ছা, এবার হ্যাঁ। আসি হচ্ছে ধরো, ধরো বিটা যদি বের হয়। ধরো এখানে এ আর এখানে হচ্ছে জেড, এখান থেকে ধরো বিটা বের হইতেছে। তো বিটা মানে কি আসলে একটা ইলেকট্রন, তো আমি এটা বোঝানোর জন্য এখানে একটা 0 দিতে পারি, এখানে একটা -1 দিতে পারি। এখান থেকে ধরো হুম। হচ্ছে তোমার ওয়াই এ কনভার্ট হয়েছে।
তো ওয়াই এ যদি কনভার্ট হয় তাহলে দেখো তো যে তোমার যে ম্যাথ নাম্বার যেটা সেটার কি কোনো চেঞ্জ হবে না? কারণ কি, কারণ এখানে তো জিরো মাইনাস হচ্ছে। তো জিরো যদি মাইনাস হয় তার মানে তো কোনো চেঞ্জই নেই, তার মানে এটা কিন্তু এই থাকবে। বাট এই যে দেখো জেড এর ইলেকট্রনের সাথে কি তোমার কত, ম্যাস? হ্যাঁ, আমরা ইলেকট্রনের উপর ইলেকট্রনের জিরো দিলাম কেন? ইলেকট্রনের রিলেটিভ মাস হচ্ছে জিরো। কারণ দেখো আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে একটা অ্যাটমের টোটাল ম্যাস বলতে আসলে কোনটাকে বোঝাবো, নিউক্লিয়াসের ম্যাস। কারণ কি, ইলেকট্রনের যে রিলেটিভ ম্যাস আছে সেটা কিন্তু হবে জিরো, কারণ খুবই নেগলিজিবল। ইলেকট্রন, ভাই কথাটা বুঝি ইলেকট্রনের নাই। ইলেকট্রনের রিলেটিভ ম্যাস হচ্ছে জিরো। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম, যে ধরো তোমার কাছে হচ্ছে একটা অ্যাটম আছে, অ্যাটমের ম্যাস হচ্ছে 10 কেজি। তো অ্যাটমের ম্যাস হ্যাঁ, 10 কেজি বলতে আমি আসলে কি বুঝবো, তার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, দ্যাট মিনস নিউক্লিয়াসের ভিতরে কে থাকে, প্রোটন ওটা আর হচ্ছে 10 কেজি। নিউট্রন। হ্যাঁ, ওটা 10 কেজি। তাহলে এখানে ইলেকট্রনের ম্যাস আমি কত ধরছি, নেগলিজিবল ধরছি না? নেগলিজিবল। এরকম হ্যাঁ, যদি ওই ইলেকট্রনের জন্য ম্যাস আমি যদি আমি জিরো ধরলাম। হ্যাঁ, এর জন্য হচ্ছে রিলেটিভ ম্যাস, এটা বলা হয় ইলেকট্রনের রিলেটিভ ম্যাস হচ্ছে তোমার জিরো। হুম, ওকে। আর নিউট্রনের রিলেটিভ ম্যাস হচ্ছে ওয়ান, প্রোটনের রিলেটিভ ম্যাস হচ্ছে ওয়ান। এগুলো চাইলে মনে রাখতে পারো। আর ইলেকট্রনের রিলেটিভ ম্যাস হুম, হচ্ছে জিরো। প্রোটনের হুম, রিলেটিভ চার্জ হচ্ছে +1, ইলেকট্রনের রিলেটিভ চার্জ -1, আর নিউক্লিয়াসের রিলেটিভ চার্জ হচ্ছে জিরো। এগুলো মনে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ। এবার দেখো যে জেড থেকে মাইনাস হইতেছে কত, -1। তাহলে জেড -1 মানে কত, জেড মাইনাস -1, তার মানে কত আসলে তোমার স্যার, জেড যে প্লাস ওয়ান। জিনিসগুলো বললেন ওই জিনিসগুলো একটু লিখে দিবেন। আচ্ছা দাঁড়াও লিখে দিচ্ছি। রিলেটিভ মাস, রিলেটিভ ম্যাস, রিলেটিভ ম্যাস তোমার নিউট্রনের হয় হচ্ছে ওয়ান, প্রোটনের হয় হচ্ছে ওয়ান, ইলেকট্রনের হয় হচ্ছে জিরো। আর রিলেটিভ চার্জের কথা যদি বলি, রিলেটিভ চার্জ, এটার জন্য তোমার নিউট্রনের হয় হচ্ছে রিলেটিভ চার্জ জিরো, প্রোটনের জন্য হয় +1, ইলেকট্রনের জন্য হয় -1। এগুলো চাইলে মনে রাখতে হুম, পারো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে জেড থেকে আমি যদি -1 যদি মাইনাস করি, জেড মাইনাস -1 তার মানে কত আসলে জেড+1। তার মানে ওয়াই এর যে হুম, তোমার প্রোটন নাম্বার হবে বা অ্যাটমিক নাম্বার হবে সেটা কত আসবে, জেড+1 আসবে। দেখো বুঝছো হুম, কিনা? হ্যাঁ। তার মানে আমি কি বুঝলাম, যে আমার একটা অ্যাটম থেকে যদি আমার আলফা রে যদি চলে যায়, তাহলে ওই অ্যাটমের যে ম্যাস নাম্বার থাকবে সেখান থেকে 4 পরিমাণ কমে যাবে, আর অ্যাটমিক নাম্বার থেকে 2 পরিমাণ কমে যাবে যদি আলফা রে যদি বের হয়। আর বিটা রে যদি বের হয় তাহলে হচ্ছে তার ম্যাস নাম্বারে কোনো চেঞ্জ আসবে না, আর তার প্রোটন নাম্বার বা হচ্ছে অ্যাটমিক নাম্বার এক পরিমাণ বেড়ে যাবে, জেড+1 হয়ে যাবে। এটা বুঝছি একটু পর্যন্ত? হ্যাঁ, কিন্তু আমরা এখানে জেড মাইনাস মাইনাস ওয়ান কেন দিলাম? এই যে দেখো এখানে তো একটা মাইনাস আছে, আবার এখানে কি আরেকটা ও মাইনাস হ্যাঁ, আছে, আর এখানে হ্যাঁ, দুইটা মাইনাস, এটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, এবার হ্যাঁ, চলো গামারে হ্যাঁ। দেখি। যে ধরো এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে জেড। এবার এখান থেকে যদি গামারে যদি বের হয়, গামারে কত, তোমার চার্জ তো জিরো, সাথে হচ্ছে তার ম্যাসও তো জিরো, তাহলে আমরা গামারে যদি অলওয়েজ বের হয় তাহলে, আলফা বিটা গামার আগে মাইনাস কেন দেই? না না, এটা দিয়ে দেখো তোমার যে রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা আসলে কি ছিল, যে তোমার একটা অ্যাটম থেকে আলফা বিটা রে কিন্তু বের হয়ে যাইতেছে। তো এটা যদি বের হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায় তাহলে কি মাইনাস দিব না? এটার মধ্যে এমন হ্যাঁ। যদি হইতো যে এটার মধ্যে আইসা পড়তেছে, তাহলে কি এডিশন হইতো? এখন যেহেতু বের হ্যাঁ, হয়ে যাচ্ছে তাহলে কি সাবট্রাকশন হবে। ও বুঝছি? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যেটা বলতেছিলাম যে ধরো এক্স যে অ্যাটম আছে এখান থেকে যদি গামারে যদি বের হয়, তো গামারের কিন্তু হুম, ম্যাসও জিরো, চার্জের ভ্যালু কিন্তু জিরো, তাহলে কিন্তু তোমার এক্স এর কিন্তু হুম, কোনো চেঞ্জই আসবে না, অর্থাৎ এক্স কিন্তু এক্সই থাকবে। বুঝছো এটা? হুম। গামারের আচ্ছা, ম্যাস। গামার তো কি, তোমার চার্জও তো জিরো, ম্যাসও তো জিরো, হ্যাঁ, তাহলে তো এ বা জেড হ্যাঁ, এটা তো কোনো চেঞ্জই আসবে না, তাহলে এ আর জেড কিন্তু এ আর জেডই থাকবে। বুঝছো কি? হ্যাঁ। আচ্ছা, এবার চলো বইয়ের একটা কোশ্চেনে আসি। এই যে দেখো বই, হ্যাঁ, তাহলে আলফা বিটা গামার এগুলার ম্যাস আর চার্জ এগুলো একটু লিখে দিবেন। এই যে এগুলা তো তোমার ওই যে এখানে তো লিখে দিচ্ছি, এই যে এখানেই তো লেখা আছে, এই যে ম্যাস চার্জ, ম্যাস চার্জ। না, মানে এইটা ওখানে কিভাবে কাজ করতেছে ওইটা? মানে হচ্ছে তোমার আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো তোমার কাছে হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তা আছে, ধরো একটা ধরো বালুর বস্তা আছে 10 কেজি। তো ওই বালুর বস্তা থেকে তুমি 4 কেজি বালু সরাই নিবা, তাহলে ওই বস্তার মধ্যে আর বালু থাকবে কত, 6 কেজি না? ছয়। হ্যাঁ, এই যে আমি এই জিনিসটাই বুঝাইতেছি, যে এক্স হচ্ছে ধরো 10 কেজি ভরের একটা বালুর বস্তা, আর আলফা হচ্ছে তোমার 4 কেজি। তো 10 কেজি থেকে আমি 4 কেজি যদি নিয়ে যাই তাহলে বাকি থাকবে কত, 6 কেজি। এই যে এর ভ্যালু ধরো হ্যাঁ, 10, তাহলে আলফার আলফার জন্য কত, 4, তাহলে A-4 মানে কত, 6 হইতেছে কিনা? হুম, আর হচ্ছে এই যে গামা, গামা তো কত, জিরো না? তো ধরো 10 কেজি ভরের একটা বালুর বস্তা থেকে তুমি 0 কেজি সরাই নিছো, তাহলে থাকবে কত? যা আছে তাই। হ্যাঁ, ওইটাই তো থাকবে। এই যে দেখো গামার যদি চলে যায় তাহলে কিন্তু যা আছে সেটাই কিন্তু রয়েছে এখানে। বুঝছি এবার? হ্যাঁ,
মানে উপর গুলা থেকে হচ্ছে আমরা অ্যাটমিক মাস মাইনাস করব, আর নিচের গুলা থেকে হচ্ছে আমরা প্রোটন নাম্বার মাইনাস করব। হ্যাঁ হ্যাঁ, প্রোটন নাম্বার মাইনাস করবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে একটু ভালো বুঝতে পারো। এই এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করো যে এখানে কি বলা হয়েছে। আচ্ছা এটা দিয়ে দেখাই। দেখো, দেখো এখানে তোমার বলা হয়েছে, তুমি এই যে 1 নাম্বার কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে দেখো এ, যার অ্যাটমিক মাস দেওয়া আছে 222, আর যার প্রোটন নাম্বার দেওয়া আছে 86, এখান থেকে সে কিসে কনভার্ট হইতেছে, বি তে কনভার্ট হইতেছে। বি এর জন্য তোমার ম্যাথ নাম্বার দেওয়া আছে 210, আর অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 84। তাহলে তুমি হুম। এবার খেয়াল করো যে তোমার যে অ্যাটমিক যে ম্যাস আছে সেটা কার কারণে চেঞ্জ হয়, আলফা বিটা নাকি গামা, কোনটার কারণে চেঞ্জ হয়? অ্যাটমিক মাস। কোনটার কারণে চেঞ্জ হয়? এই যে দেখো আলফার কারণে কিন্তু অ্যাটমিক ম্যাসটা চেঞ্জ হয়, যে A-4 হয়ে গেছে। বাট বিটার কারণে কিন্তু এই আছে, গামার কারণে হ্যাঁ কিন্তু এই আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ আলফার কারণে হ্যাঁ। কিন্তু অ্যাটমিক ম্যাসটা চেঞ্জ হয়। তাহলে দেখো এখানে তোমার 222 থেকে, এটা কিন্তু এমসিকিউ তে আসবে, এগুলো আসে এমসিকিউ তে, হুম। 222 থেকে 210 হয়েছে। তাহলে চেঞ্জ হয়েছে কতটুকু? 12 পরিমাণ চেঞ্জ হয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে এবার তুমি চিন্তা করো যে একটা আলফার জন্য, একটা আলফা রে যদি বের হয়, একটা আলফা রে যদি বের হয়, তাহলে তোমার ম্যাচ নাম্বারটা কতটুকু কমে যায়? 4 পরিমাণ কমে যায় না? 4 পরিমাণ চার। কমে যায়। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো যে তুমি যে তোমার ম্যাচ নাম্বারের কতটুকু কমছে, 222 থেকে 210 হয়েছে, তাহলে তুমি কমছে কতটুকু? 12 12। পরিমাণ হচ্ছে কমছে। তো 12 পরিমাণ যদি কমে, তাহলে কয়টা আলফার কারণে 12 পরিমাণ কমছে? তিনটার কারণে না? কারণ একটার কারণে তো 4 পরিমাণ কম। তাহলে 12 হ্যাঁ পরিমাণ কমছে কয়টার জন্য? তিনটার জন্য। তাহলে আলফা কণা এখানে বের হয়েছে কয়টা? আলফা কণা কিন্তু বের হয়েছে তোমার তিনটা। তাহলে আলফা কণা বের হয়েছে কয়টা? তিনটা কণা বের হয়েছে। বুঝছো কিনা একটু পর্যন্ত? হ্যাঁ, মানে এই একটার যে জন্য দেখো এখানে, হচ্ছে চারটা আলফা বের হইছে। সরি, আরে না, কি একটার জন্য বলতেছি। না। একটা আলফা যদি বের হয় তাহলে তার ম্যাচ নাম্বার হচ্ছে 4 পরিমাণ কমে যায়। তো এখানে ম্যাচ নাম্বার কমছে হ্যাঁ কতটুকু? 12 পরিমাণ কমছে না? তাহলে তোমার আলফা বের হয়েছে হ্যাঁ, কয়টা? তিনটা বের হয়েছে। বুঝছি কিনা? মানে চার কমে একটা আলফার জন্য তাহলে এক কত আর 12 কত? ওইটা হ্যাঁ হ্যাঁ, 3 মানে আসবে। হ্যাঁ 3 আসবে। এই যে দেখো এখানে কিন্তু এই যে আনসার কিন্তু 3 আলফা পার্টিকেল। এখন তোমার বের করা হুম লাগবে এই রিয়েকশন থেকে তোমার কয়টা বিটা বের হয়েছে। তো চলো বিটার ক্যালকুলেশনে যাই। তো বিটার ক্যালকুলেশনের আগে তুমি আলফার আরেকটু ক্যালকুলেশন কিন্তু বাকি আছে। আলফার যে তোমার অ্যাটম নাম্বার, অ্যাটমিক নাম্বার, সেটা কিন্তু বাকি আছে। তাহলে দেখো, যেহেতু তিনটা আলফা হুম। যেহেতু বের হয়েছে, খুব ভালো করে খেয়াল করো, তিনটা আলফা যেহেতু বের হয়েছে, তো আরেকটা জিনিস খেয়াল করো, এটা কত, তোমার অ্যাটমিক নাম্বারটা কত, 86 থেকে কত হয়েছে, 84 হয়েছে। তো এখন দেখো হুম। যে আলফা যদি বের হয় তাহলে 86 থেকে কত হওয়া উচিত ছিল? একটা আলফা যদি মাইনাস হয়ে যায়, তো একটা আলফার জন্য তোমার আহ জেড কমে কত? 2 পরিমাণ হচ্ছে কমে। তো এখানে আলফা বের হয়েছে কয়টা? তিনটা বের হয়েছে। তাহলে 2 পরিমাণ যদি কমে তাহলে হুম। তিনটার জন্য কত কমবে? 6 কমবে। তাহলে 86 থেকে কত হওয়া উচিত ছিল? 80 হওয়া উচিত ছিল। একটু বুঝছি কিনা? তাহলে কি এরকম হবে যে দুই কমে হচ্ছে একটা আলফা যাওয়ার কারণে? হ্যাঁ, তাহলে তিনটা আলফা যাওয়ার কারণে কত কমছে? 6 কমছে। তাহলে 86 থেকে 80 হবে এটা। বুঝছি একটু পর্যন্ত? তাহলে তো 1.5 আলফা গেছে। আরে 1 পয়েন্ট কি বলতেছো এগুলা? যে তোমার জেড, জেড কমে Z-2 হয় কখন? একটা আলফা কণার জন্য, 1 আলফার জন্য। একটা আলফা কণা যদি বের হয় তাহলে হচ্ছে জেড 2 পরিমাণ হচ্ছে কমে যায়। তো তিনটা আলফা যদি বের হ্যাঁ হয় তাহলে জেড কত পরিমাণ কমবে? 6 পরিমাণ কমবে না? হ্যাঁ। একটা তোমার আলফা যদি এগুলো তো বের অনেক হয় প্যারা তাহলে হইতেছে। দেখো আমি তো হুম। এখানেই তো দেখাই দিলাম এটা। এই যে দেখো একটা আলফা যদি বের হয় তাহলে জেড কত কমে? 2 পরিমাণ হচ্ছে কমে। তাহলে তিনটা আলফা, তুমি হ্যাঁ সিম্পল বাংলা কথা বুঝো, একটা আলফা যদি বের হয় তাহলে জেড কমে 2 পরিমাণ। তিনটা আলফা যদি বের হয় তাহলে হ্যাঁ, জেড কমবে কত? 6 পরিমাণ। 6 তো পরিমাণ। 6 পরিমাণ হ্যাঁ যদি কমে তাহলে 86 থেকে কত হবে? এটা 80 হবে। তো এখন এটা তো আমার কত হ্যাঁ দেওয়া আছে? 84 দেওয়া আছে। তার মানে 80 থেকে কত হয়েছে? 84 হ্যাঁ হয়েছে। তাহলে প্লাস কত হয়েছে? +4 হয়েছে না? তো তোমার জেড প্লাস হয় কখন? যদি বিটা বের হয়। তো এখন বিটা যদি বের হয় তাহলে জেড কত প্লাস হয়? একটা একটা প্লাস। এখানে যেহেতু 4টা প্লাস হয়েছে তাহলে বিটা বের হয়েছে কয়টা? 4টা বের হয়েছে বিটা। বুঝছো এবার? ভালো, হালকা বুঝছি। আচ্ছা, তাহলে রেকর্ডিংটা একটু দেখে নিই, আমাদের কিন্তু টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। তাহলে হচ্ছে আমরা বাকিটা হচ্ছে হ্যাঁ, নেক্সট ক্লাসে আলোচনা করবো। নেক্সট ক্লাস থেকে একটু এখান থেকে করেন, মানে একটু একটু বুঝতেছি ওকে না। ওকে ওকে, ঠিক আছে। তো নিচে আরেকবার একটু ট্রাই করে একটু ইমাজিন করে দেখো যে ব্যাপারগুলো আরেকটু বোঝা যায় কিনা। আমি আরেকবার রিকেপ হ্যাঁ করবো, হ্যাঁ সমস্যা হবে না। আচ্ছা, হ্যাঁ, আজকে ওকে তাহলে ভাই, সে তাহলে পর্যন্ত রাখি। কালকে কখন পড়বো? কালকেও সেম টাইমে 10টার দিকে।